Hello viewers, welcome once again to my channel Edu Infotech. And Edu Infotech means education, information, travel, technology and more. আজ আমরা পড়ব ক্লাস 12 এর পোয়েম Asleep in the Valley written by Arthur Rimbaud. So let's start. Edu Infotech, your best guide. Asleep in the Valley. Asleep মানে ঘুমন্ত, ভ্যালি মানে উপত্যকা। তো এই উপত্যকায় ঘুমন্ত বা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি পড়া শুরু করার আগে আমরা আর্তুর র্যাম্বো, সংক্ষেপে অথবা পুরো নাম জন নিকোলাস আর্তুর র্যাম্বো, তো তোমরা বানানটা দেখে হয়তো মনে হবে যে এরকম উচ্চারণ কেন করছি। অ্যাকচুয়ালি উনি একজন ফ্রেঞ্চ পোয়েট, ফরাসি কবি, তো তাই উচ্চারণটা এরকম। ইংলিশ স্পেলিংটা যদিও এইভাবে লেখা হয়েছে দেখবে। তো এই জন নিকোলাস আর্তুর র্যাম্বো, ওনার সম্পর্কে একদম যে দু চারটা কথা না জানলেই নয়, তো সেটা আমরা আগে জেনে নেব। তো কেন বলছি ওনার সম্পর্কে দু চারটা কথা, না ওনার এক একটা তত্ত্ব, ওনার লেখার পদ্ধতি বা কাব্যগ্রন্থ, সেগুলো নিয়ে আলোচনা করতে গেলে এক একটা এটা বড় গবেষণার বিষয়। তো এত স্বল্প পরিসরে সম্ভব নয় বিস্তারিত আলোচনা। আমি যতটুকু একদম অল্প করে দু চার কথা না বললেই নয়, সেটুকু বলবো জাস্ট কবিতাটা বোঝার জন্য, মন দিয়ে শুনবে। এই আর্তুর র্যাম্বো তিনি পরিচিত ছিলেন বা এখনও পরিচিত, তিনি মার্ভেলাস বয় অফ ফ্রেঞ্চ পোয়েট্রি, অর্থাৎ ফরাসি কবিতার বিস্ময় বালক, এই নামে তিনি পরিচিত। তো এরকম নাম কেন দেওয়া হয়েছে আমরা সে বিষয়েও বলছি। তো বলি, তিনি জন্মগ্রহণ করেন 20 অক্টোবর 1854 সালে, শার্লভিলে জন্মগ্রহণ করেন ফ্রান্সের। তো এবার এই যে র্যাম্বো, তিনি বিস্ময় বালক নামে পরিচিত তার কারণ মাত্র 16 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন, আর 19 বছর বয়সে গিয়েই কবিতা লেখা বন্ধ করে দেন। তো পুরোপুরি বন্ধ হয়ে যায় 19-এর পর থেকে। তো তাহলে এই যে অল্পদিন মাত্র কবিতা লিখেছিলেন, সেই অল্পদিন কবিতা লিখেই তিনি কবিতার কাব্যরীতির যে তত্ত্ব সামনে তুলে এনেছিলেন, তার লেখনীর দ্বারা যেভাবে উদ্বুদ্ধ করেছিলেন, প্রভাবিত করেছিলেন এবং এখনও করে চলেছেন, শুধু ফ্রান্সের নয়, সারা বিশ্বব্যাপী অনেক বড় বড় কবি, সাহিত্যিক, অন্যান্য জগতের শিল্পী, তাদেরকে তিনি যেভাবে উদ্বুদ্ধ করেছেন, তো তার ফলেই এটা একটা বলা যেতে পারে তাঁর বিস্ময় প্রতিভা। তো এই কারণেই তাকে এরকম বিস্ময় বালক বলা হয়। তিনি তার জীবনে অস্ত্র ব্যবসা করেছেন, আবার ফ্রাঙ্কো ড্যাচ ওয়ারে গিয়েছিলেন, তিনি একজন সোলজার হিসেবে, সৈন্য হিসেবে যুদ্ধক্ষেত্রেও গিয়েছিলেন। অতএব আমরা বলতে পারি তার যুদ্ধ সম্পর্কে একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বা প্রত্যক্ষ অভিজ্ঞতা সেটাও আছে, যেটা অবশ্যই তার কাব্যজীবনকে পরে প্রভাবিত করেছে। তো সেটাও আমরা দেখব। আর মাত্র 37 বছর বয়সে 1891 সালে তিনি মারা যান। তো কিন্তু এই যে বললাম 16 থেকে 19 এই অল্প দিন মাত্র কবিতা লিখেছেন, তো তার মধ্যেই তিনি যা সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিগুলো একদম বিশ্ব সাহিত্যে অমর হয়ে থাকবে। তো তিনি ফ্রি ভার্সের একজন অন্যতম স্রষ্টা বলে তাকে মনে করা হয়। ফ্রি ভার্স বা মুক্ত ছন্দ, অর্থাৎ যে ছন্দরীতি নির্দিষ্ট কোনো নিয়ম মেনে চলে না, তো সেটাকে আমরা এভাবে বলবো যে ফ্রি ভার্স। আধুনিক বিভিন্ন সাহিত্য আন্দোলন যেমন সুরিয়ালিজম, সিম্বলিজম, ড্যাডাইজম, তো এগুলো তার দ্বারা খুব গভীরভাবে অনুপ্রাণিত হয়েছিল এইসব সাহিত্য আন্দোলন। তো এগুলো সম্পর্কে তোমরা অনেক পরে পড়বে হয়তো। তো এই সিম্বলিজম, সুরিয়ালিজম, ড্যাডাইজম, এগুলোর উপরে তার গভীর প্রভাব দেখা যায় তার লেখার মধ্যে। তো লেখার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল অ্যাকচুয়ালি এই সমস্ত সাহিত্য আন্দোলনগুলো। তো এছাড়াও আমরা বলতে পারি তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জগতের বিভিন্ন শিল্পীকে অনুপ্রাণিত করেছিলেন। যেমন আমরা বলতে পারি পেন্টিংয়ের ক্ষেত্রে পাবলো পিকাসো তার দ্বারা অনুপ্রাণিত হয়েছেন, বা সঙ্গীত জগতের বব ডাইলান, জিম মরিসন, বা ডাইলান থমাস এবং অ্যালান গিন্সবার্গ পোয়েট্রি বা কাব্য জগতের। তো কাব্য, সঙ্গীত বা চিত্র, বিভিন্ন জগতের বড় বড় শিল্পীরা তো বিশ্বব্যাপী তার দ্বারা কিন্তু অনুপ্রাণিত হয়েছেন, এবং তার লেখার যে পদ্ধতি, তার যে চিত্রকল্প, রূপকের ব্যবহার, তো এগুলো কিন্তু এখনও সবাইকে খুব গভীরভাবে অনুপ্রাণিত করে। তার কবিতার মধ্যে একদম চলিত শব্দ, চলিত যে বাকরীতি, সেগুলো দেখা যায়। আবার বর্তমান দিনে অপ্রচলিত যেগুলো শব্দ, আর্কেইক ওয়ার্ডস, সেগুলো মিশ্রণও দেখা যায়, খুব অদ্ভুতভাবে মিশে রয়েছে তার কবিতার মধ্যে। তো এগুলো মুগ্ধ করে আমাদেরকে, তার বিষয়বস্তু, সেগুলোর দ্বারা আমরা মুগ্ধ হই। কবিতার রূপ, ভাষা থেকে শুরু করে কবিতার গঠন, সেগুলো সমস্ত কিছুই একটা খুব গবেষণার বিষয় এবং বিস্ময়কর বিষয়, যে কীভাবে তিনি এত দক্ষতা অর্জন করেছিলেন, এই অল্প দিন লিখেছিলেন এত অল্প বয়সে, এবং এত দক্ষতা কীভাবে অর্জন করেছিলেন, যেটার দ্বারা অনুপ্রাণিত করে চলেছেন এখনও যুগের পর যুগ ধরে বিভিন্ন জগতের শিল্পীদেরকে। এবার এই কবিতাটির বিষয়ে বলি। এই কবিতাটি কিন্তু অ্যাকচুয়ালি ফরাসি ভাষায় লেখা হয়েছিল, যার অরিজিনাল নাম ছিল লা দারমিউর দু ভাল, লা দারমিউর দু ভাল। তো এটা
অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ভাবে ইংরেজিতে অনুবাদ করেছিলেন অ্যাকচুয়ালি অলিভার বার্নার্ড। তো অলিভার বার্নার্ডের অনুদিত কবিতা আমরা এখন এটা পড়বো। অ্যাকচুয়ালি অরিজিনালি তিনি ফ্রান্স ভাষায় লিখেছিলেন, যার নাম ছিল লা দরমোর দুভাল। তো যাই হোক, এই কবিতার সম্পর্কে এবার একটু বলি। তিনি এই কবিতাটি কিন্তু আমরা যে গোত্রভুক্ত করি এটা হচ্ছে যুদ্ধবিরোধী কবিতা বা অ্যান্টি ওয়ার পোয়েম বলে আমরা এটাকে মনে করি। তো কেন এটাকে অ্যান্টি ওয়ার পোয়েম বলছি সেই বিষয়ে বলবো। অ্যান্টি ওয়ার পোয়েম জিনিসটা কী সেটাও একটু অল্পভাবে বলে দেবো, সেটাও জানা দরকার আমাদের। তো আগে এটা বলি যে এই কবির, আমি আগেই বলেছি, ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বা প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল যুদ্ধের। তিনি জানতেন যে যুদ্ধ কতটা ফিউটাইল হতে পারে, যুদ্ধ কতটা নিরর্থক, নিষ্ফলা, সেটা তিনি বুঝতেন, কারণ তিনি প্রত্যক্ষভাবে যুদ্ধে গিয়েছিলেন, যুদ্ধক্ষেত্রে তিনি যুদ্ধ করতে গিয়েছিলেন। তাই যুদ্ধ সম্পর্কে তার বাস্তব যে রূঢ় অভিজ্ঞতা সেটা তার হয়েছিল। তো তিনি যুদ্ধের এই ফিউটাইলনেসটা বুঝতে পেরেছিলেন, ফিউটিলিটিটা বুঝতে পেরেছিলেন। এবার এই অ্যান্টি ওয়ার পোয়েমটা বলি একটু, যুদ্ধবিরোধী কবিতাটা কী। সাধারণত আমরা মহাকাব্যগুলোতে বা এপিকগুলোতে যুদ্ধকে দেখি খুব গৌরবান্বিত একটা জিনিস, গৌরবজনক কিছু একটা ব্যাপার। তো সমস্ত মহাকবিরা যারা মহাকাব্য লিখেছেন বা যুদ্ধকে যারা গৌরবান্বিত করে কবিতা লিখেছেন বা কাব্য লিখেছেন, সাহিত্য রচনা করেছেন, সেখানে আমরা দেখব যে যুদ্ধ হচ্ছে খুব বীরত্বের ব্যাপার। এখানে মরলে শহীদের মর্যাদা পাওয়া যায়, খুব সম্মানের ব্যাপার এটা। তো অ্যাকচুয়ালি বাস্তবটা কিন্তু সেরকম নয়। যারা যুদ্ধক্ষেত্রে নিজেরা যুদ্ধ করতে যায় তারা জানে যে বাস্তবটা কতটা রূঢ়, এবং তাদের আত্মীয় স্বজন, একদম নিকট আত্মীয় যারা, তারা বুঝতে পারে যে তাদের কত বড় ক্ষতি হয়। আমরা বাইরে থেকে যুদ্ধের জয়গাথা গাইতেই পারি। তো এই দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধবিরোধী কবিতাটাকে আমরা যাচাই করবো বা বলবো। তো এবার যারা যুদ্ধবিরোধী কবিতা লিখতেন তারা বেশিরভাগ সমস্ত কবিরাই প্রায় প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেছিলেন যুদ্ধক্ষেত্রের, ফলে তারা বুঝতে পেরেছিলেন যুদ্ধের নির্মম এবং নিষ্ফল দিকটা। তো তারা মনে করতেন অ্যাকচুয়ালি যে ওয়ার ইজ নাথিং বাট অ্যান অর্গানাইজড বুচারি অফ বয়েজ ইন দ্য প্রাইম অফ দেয়ার ইউথ বাই আর্মচেয়ার পলিটিশিয়ানস। অর্থাৎ যুদ্ধ হচ্ছে শুধুমাত্র একটা সংগঠিত একটা হত্যালীলা। কাদের? না, এই অল্প বয়সী যুবকদের, যেটা একদম নিষ্ফল হত্যালীলা। এবং যেটা করে কারা? না, যেটা করে কিছু সুবিধাবাদী যারা মুষ্টিমেয় ক্ষমতাবান মানুষ, যারা রাজনৈতিক ব্যক্তি, তারা তাদের স্বার্থে, তাদের সংকীর্ণ স্বার্থের জন্য এই যুদ্ধগুলোকে করিয়ে চলে এবং তার ফল ভোগ করে। তাতে বলি প্রদত্ত হয় কারা? যারা এই অল্প বয়সী যুবকরা। এবার এই কবিতার গঠন সম্পর্কে বলে নিই। এই কবিতাটি একটি পারফেক্ট লিরিক। তো এখানে সনেট ফর্ম ব্যবহার করেছেন র্যাবো। তো এখানে প্রথমে 4 লাইনের 2টি পংক্তি এবং শেষের 3 লাইনের 2টো পংক্তি, এভাবে আমরা ভাগটাকে করতে পারি। তো অ্যাকচুয়ালি এটা সনেট ফর্মে লেখা এবং পেট্রার্কান সনেটের সঙ্গেই এটা মিল পাওয়া যায়। তো যেখানে অক্টেভ এবং শেষটেট, প্রথম 8 লাইন অক্টেভ, শেষের 6 লাইনকে শেষটেট বলি আমরা। তো তাতে এই প্রথম অক্টেভকে আমরা 2টো স্ট্যাঞ্জায় পেতে পারি, 4 2টো স্ট্যাঞ্জা, আর পরের শেষটেটটা সেটাতে আমরা পেতে পারি 3 লাইনের 2টো স্ট্যাঞ্জা, এভাবে পেতে পারি আমরা। তো এবার আমরা এই কবিতাটার সম্পর্কে বলবো বা কবিতাটা পড়া শুরু করব। খুব মন দিয়ে কবিতাটা দেখবে। এখানে দেখবে একটা ভ্যালি আছে। ভ্যালি মানে উপত্যকা, আগেই বলেছি। উপত্যকা জিনিসটা কীরকম সেটা বলে দিই। এখানে অবশ্যই পার্বত্য উপত্যকার কথা, পর্বত উপত্যকার কথাই বলা হয়েছে। তো একটা সমতল ভূমি, সমতল এলাকা, যেটা চারপাশে পর্বত দিয়ে ঘেরা। তো আমরা যদি এটাকে ওপর থেকে দেখি, কল্পনা করি, সেটা একটা যেন একটা গভীর পাত্রের মতো মনে হবে, বাটির মতো মনে হবে। আমি কেন বলছি এটা, তার কারণ আছে। কবিতাটা বুঝতে গেলে ভালো করে এটা লাগবে, এই ধারণাটা। তো এই ধারণাটা দরকার যে এটা একটা গভীর পাত্রের মতো বা বাটির মতো মনে হবে যদি উপর থেকে আমরা দেখি, কারণ চারপাশের পর্বতের দেয়াল আর মাঝে একটা সমতল ভূমি, গভীর অনেকটা। তো এবার আমরা কবিতাটা পড়া শুরু করি। এ স্মল গ্রিন ভ্যালি হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ। তো একটা ছোট সবুজ উপত্যকা, স্মল গ্রিন ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা। হোয়ার এ স্লো স্ট্রিম ফ্লোজ, হোয়ার মিনস থ্রু হুইচ, যেটার মধ্যে দিয়ে, যেখানে বা যেটার মধ্যে দিয়ে, এ স্লো স্ট্রিম ফ্লোজ, একটা ধীর গতির স্ট্রিম মানে সরু নদী, সেটা প্রবাহিত হয়। ফ্লো মানে বয়ে যায়, প্রবাহিত হয়। তো একটা ধীর গতির ছোটো নদী, সেটা প্রবাহিত হয়ে যায়। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রিন গ্রাস, এবং ছেড়ে যায়, লিভ মানে ত্যাগ করা, ছেড়ে যাওয়া। তো ফেলে যায় বা ছেড়ে যায় লং স্ট্র্যান্ডস অফ সিলভার। তো স্ট্র্যান্ডস মানে সুতো বা ফিতে, এভাবে ভাবতে পারি আমরা। তো লং স্ট্র্যান্ডস অফ সিলভার, সিলভার মানে রূপো,
এখানে রূপলি রং নেব। তো রূপলি রঙের সুতো বা ফিতে ছেড়ে যায় অন দ্য ব্রাইট গ্রাস, অর্থাৎ উজ্জ্বল ঘাসের উপরে। তো ঘাসে ঢাকা একটা উপত্যকা, সেই উপত্যকার মধ্যে দিয়ে একটা নদী ধীরগতিতে বয়ে যাচ্ছে এবং নদীটা রূপলি রেখা বা ফিতে ছেড়ে যাচ্ছে কেন না, নদীর ওপরে যখন সূর্যালোক পড়ে তখন সেটা চিকচিক করে, গ্লিটার করে, সেটা দেখতে ঝকঝক করে দূর থেকে দেখতে। তো মনে হচ্ছে যেন একটা রূপলি ফিতে বা সুতো পড়ে আছে ঘাসের উপরে। তো এভাবে সুন্দর একটা নৈসর্গিক দৃশ্য তিনি তুলে ধরেছেন আমাদের সামনে। এরপরে আমরা দেখব যে ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। ফ্রম দ্য মাউন্টেন টপ মানে পর্বতের মাথা থেকে বা পাহাড়ের মাথা থেকে। এবারে যে স্ট্রিম ওয়ার্ডটা আছে এটা কিন্তু আগের থেকে একটু ডিফারেন্ট। আগে স্ট্রিমটা ছিল নাউন, আর এখানে স্ট্রিমটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে, অর্থাৎ বয়ে আসে, প্রবাহিত হয় এই স্ট্রিমের মানে। আগেরটা ছিল নদী, সরু নদী বা ছোট নদী, আর এটা কিন্তু বয়ে যায় বা প্রবাহিত হয়, স্ট্রিম বা নদীর মতো করে বয়ে আসে, এই অর্থ। তো ফ্রম দ্য মাউন্টেন টপ স্ট্রিম দ্য সানস রেজ, অর্থাৎ পর্বতের মাথা থেকে বা পাহাড়ের মাথা থেকে সানস রেজ, সূর্যের রশ্মি বা রোদ, সেটা বয়ে আসে। পাহাড়ের গা বেয়ে যেভাবে ঝর্ণা নেমে আসে বা নদী নেমে আসে, ঠিক সেইভাবে পাহাড়ের মাথা থেকে সূর্যালোক একদম পাহাড়ের গা বেয়ে ঝর্ণার মতো করে বা জলধারার মতো করে প্রবাহিত হয়ে নিচে নেমে আসছে উপত্যকাতে। তো দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। এখানে দে মানে হচ্ছে সানরেজ, অর্থাৎ সূর্যরশ্মি বা রোদ। তো দে রেফার্স টু সানরেজ। তো দে বলতে সানরেজকে বোঝাচ্ছে। ফিল দ্য হলো ফুল অফ লাইট, তারা পূর্ণ করে, ফিল মানে পূর্ণ করে, ভরিয়ে তোলে। দ্য হলো মানে গভীর স্থান বা শূন্যস্থান। তো এখানে গভীর স্থান নয়, শূন্যস্থান বলবো। তো এই শূন্যস্থান অর্থাৎ এই উপত্যকাটা তো শূন্য, ফাঁকা। তো এই শূন্যস্থানটাকে তারা পূর্ণ করে তুলছে, ফিল করছে ফুল অফ লাইট, আলোতে ভরিয়ে তুলছে। তো ঠিক যেভাবে আমরা ভাবতে পারি যে আমি এক গভীর পাত্রের কথা বলেছিলাম, তো গভীর পাত্রের গা বেয়ে যদি আমরা জল ঢালি তো পাত্রটা ভরে যাবে একটু পরেই। তো ঠিক সেইভাবে এখানে পাহাড়ের মাথা থেকে সূর্য উঠেছে, পাহাড়ের মাথা থেকে রশ্মি যেন নেমে আসছে এই পাহাড়ের গা বেয়ে নদীর মতো করে। তো সেটা এসে নিচের এই যে গভীর উপত্যকাটাকে ভরিয়ে তুলছে, আলোতে উপচে পড়ছে। তো আলোকে এখানে জলধারার সঙ্গে তুলনা করা হয়েছে। তো একটা ব্যাপার লক্ষ্য করবে যে কবিতাটা পড়ানোর শুরুতে বলেছিলাম এটা একটা অ্যান্টি ওয়ার পোয়েম বা যুদ্ধবিরোধী কবিতা, কিন্তু আমরা প্রথম থেকে এই যে 3 লাইন পড়লাম, 4 লাইন পড়লাম, আমরা এই 4 লাইনের মধ্যে বা ফার্স্ট স্ট্যাঞ্জায় আমরা কিন্তু কিছুই যুদ্ধবিরোধী কথাবার্তা কিছুই খুঁজে পাইনি, এবং পাবও না। আরও আমরা পরপর স্ট্যাঞ্জাগুলো যখন পড়ে যাব দেখবো অ্যাকচুয়ালি যে বর্ণনাগুলো দেওয়া আছে খুব সুন্দর একটা প্রকৃতি কবিতা, এটাকে আমরা বলতে পারি, নেচার পোয়েম বা প্রকৃতি নির্ভর কবিতা, যেখানে প্রকৃতির একটা সুন্দর দৃশ্য, নৈসর্গিক দৃশ্য, একটা ছবির মতো দৃশ্য আমাদের সামনে তুলে ধরা হয়েছে। তাহলে যুদ্ধবিরোধী কথাবার্তা কোথায় আছে এখানে, যে কারণে এটাকে অ্যান্টি ওয়ার পোয়েম বা যুদ্ধবিরোধী কবিতা বললাম। তো সেটার জন্য একদম শেষ পর্যন্ত আমাদের দেখতে হবে। তো দেখো এরপরে আছে এ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ। তো একটি সৈন্য খুব অল্প বয়সী, ভেরি ইয়াং খুব অল্প বয়সী, সেটাও কিন্তু এখানে মেনশন করা হয়েছে যে খুব অল্প বয়সী, সৈন্যরা অল্প বয়সী হয়। তো লাইজ ওপেন মাউথ, শুয়ে আছে, লাইজ মানে শুয়ে আছে, ওপেন মাউথ অর্থাৎ মুখ খুলে রেখে। তো মুখ খুলে রেখে অনেকে ঘুমানোর অভ্যেস অনেকের এরকম, মুখ খুলে ঘুমায়, গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। তো সে কিন্তু মুখ খুলে রেখে শুয়ে আছে, ঘুমোচ্ছে সে। পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, পিলো মানে বালিশ। তো একটি বালিশ মেড অফ ফার্ন, যেটা ফার্নের তৈরি। তো এখানে প্রকৃতি তাকে বালিশ দিয়েছে। তো আমরা ফার্ন গাছ দেখে থাকি, খুব সচরাচর দেখা যায়। তো এরকম বন্য জায়গাতে তো আরও দেখা যাবেই। তো এই ফার্নের তৈরি বালিশ, অর্থাৎ প্রচুর পরিমাণে ফার্ন গাছ জন্মেছে, সেটা যেন এখানে একটা বালিশের কাজ করছে, মাথার নিচে নরম বালিশের কাজ করেছে। তো ফার্নের তৈরি বালিশ বিনিথ হিজ হেড, বিনিথ মানে আন্ডার মানে নিচে, তো তার মাথার নিচে আছে। তো তার মাথার নিচে একটা ফার্নের তৈরি বালিশ আছে বা সেটার উপরে মাথা দিয়ে সে শুয়ে আছে। এরপরেই বলছে অ্যাসলিপ অর্থাৎ ঘুমন্ত। তো তাহলে সে ঘুমিয়ে আছে। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সে স্ট্রেচড হয়ে আছে, স্ট্রেচড মানে বিস্তৃত বা প্রসারিত। তো তার শরীরটা বিস্তৃত হয়ে আছে, বিছিয়ে আছে। ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, এই আন্ডারগ্রোথ জিনিসটা একটু ভালো করে বুঝবে। আন্ডারগ্রোথ এমনি আক্ষরিক অর্থ হয় নিচে জন্মানো বা নিচে বেড়ে ওঠা, আন্ডার গ্রোথ এইভাবে ভাঙলে আমরা অর্থটা করতে পারি। তো অ্যাকচুয়ালি আন্ডার গ্রোথটা কী বোঝাচ্ছে না, হেভিলি গ্রোন গ্রাসেস অ্যান্ড শ্রাবস দ্যাট গ্রো ইন দ্য ভ্যালি, অর্থাৎ বলতে পারি এইভাবে হচ্ছে গ্রাসেস অ্যান্ড শ্রাবস দ্যাট গ্রো ইন প্লেন্টি ইন দ্য ভ্যালি, অর্থাৎ
এই উপত্যকায় যে প্রচুর পরিমাণে হেভিলি গ্রোন বলছি, প্রচুর পরিমাণে জন্মেছে বা গ্রোয়িং প্লেন্টি, প্রচুর পরিমাণে জন্মেছে গ্রাসেস অ্যান্ড শ্রাবস, অর্থাৎ ঘাস বা শ্রাবস মানে ধরো গুল্ম, তো গুল্ম, আগাছা, ঘাস এগুলো যে প্রচুর পরিমাণে জন্মেছে, তো এটাকেই বলা হচ্ছে আন্ডারগ্রোথ। তো আন্ডারগ্রোথ কেন বলছে? তার শরীরের নিচে জন্মেছে, অর্থাৎ সে সেগুলোর ওপরে শুয়ে আছে। তো তাহলে প্রচুর পরিমাণে জন্মানো এই ঘাস, আগাছা, গুল্ম এগুলোর ওপরে সে শুয়ে আছে, তো এই জন্য এটা আন্ডারগ্রোথ, এবং সেটা হেভি আন্ডারগ্রোথ, হেভি পরিমাণে জন্মেছে, প্রচুর পরিমাণে আমরা যেভাবে বলি। তো প্রচুর পরিমাণে জন্মানো এই ঘাস, আগাছা, গুল্ম এগুলোর উপরে সে শুয়ে আছে। তো অন দ্য হেভি আন্ডারগ্রোথ, ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড। তো এবার সৈন্যটির শরীরটা কেমন দেখতে লাগছে? পেল, পেল মানে ফ্যাকাশে, ফেডেড, বিবর্ণ। তো ফ্যাকাশে লাগছে। ফেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, তো তার উষ্ণ সবুজ এবং সূর্যরশ্মি স্নাত বা সূর্যরশ্মিতে ভেজা বিছানায়। তো এখানে দেখবে কন্ট্রাস্টিং আইডিয়া আছে, আমি সেগুলো পরে বলবো। তো পেল লাগছে, ফ্যাকাশে লাগছে তাকে, কিন্তু সে শুয়ে আছে যে বিছানাটা সেটাই কেমন না, সেটা হচ্ছে গ্রিন, ওয়ার্ম এবং সানসোক। ওয়ার্ম মানে উষ্ণ, আর গ্রিন তো সবুজ, ঘাসে ঢাকা বলে সবুজ বা গুল্মেতে ঢাকা বলে সবুজ। এবং ওয়ার্ম কেন না, সূর্যরশ্মি বা রোদ এসে পড়ছে, তো উষ্ণ হয়ে গেছে, একদম বিছনাটা গরম হয়ে গেছে। এবং সানসোকড বেড, তো আমরা রেনসোকড আর্থ এটা শুনে থাকি বা জানি, তো বৃষ্টি ভেজা মাটি, বৃষ্টিতে ভিজে যাচ্ছে। এখানে কবি কল্পনা করছেন এত পরিমাণে রোদ এসছে, আগেই বলেছি এখানে রোদকে জলধারার সঙ্গে বা নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। তো এখানে রোদে যেন ভিজে গেছে এই মাটিটা, তো রোদে ভেজা, বৃষ্টি ভেজা না হয়ে এটা রোদে ভেজা। তো এরকম প্রচুর পরিমাণে রোদ এসছে, এটাই বোঝাতে চেয়েছেন। তাহলে এই রোদে ভেজা বিছানায়, উষ্ণ বিছানায়, সবুজ বিছানায় সে শুয়ে আছে, কিন্তু তাকে একটু ফ্যাকাশে বিবর্ণ দেখাচ্ছে, ফেল। তো এরপরে আমরা দেখব হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, তার পাগুলো আছে ফুলের মধ্যে। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফিট মানে ফুট থেকে ফিট হয়েছে আমরা জানি, পাগুলো, পায়ের পাতাগুলো, সেগুলো রয়েছে কোথায়? অ্যামং দ্য ফ্লাওয়ার্স, এমন মানে মধ্যে, আর ফ্লাওয়ার্স ফুল, তো ফুলের মধ্যে রয়েছে, অর্থাৎ যেখানে ফুল ফুটেছে তার পায়ের কাছে, ওই গুল্ম আগাছার মধ্যে, ঘাসের মধ্যে ফুল ফুটেছে, ভারী ফুল, তো পায়ের কাছে ফুল আছে তার। হি স্লিপস, সে ঘুমোচ্ছে। এই হি স্লিপস, অ্যাসলিপ, এটা কিন্তু কবি বারবার মেনশন করে যাচ্ছেন। তো অর্থাৎ সে ঘুমোচ্ছে, তার অবস্থাটা তিনি বারবার বলে যাচ্ছেন। হিজ স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসিটা একটা শিশুর মতো। ইনফ্যান্ট মানে শিশু, তো একটা শিশুর মতো তার হাসি। ইনফ্যান্টস আছে, অর্থাৎ শিশুর যে হাসি, ইনফ্যান্টের স্মাইল, সেটার মতো তার স্মাইলটা, তার হাসিটা। তো শিশুর হাসির সঙ্গে কেন তুলনা করা হলো? তারপরেই আছে এখানে কয়েকটি অ্যাডজেক্টিভ। জেন্টল উইদাউট গাইল, জেন্টল এবং উইদাউট গাইল বলা হয়েছে। একটা শিশুর হাসি হয় সরল, নিষ্পাপ। শিশুর হাসির মধ্যে, শিশু যখন ঘুমিয়ে হাসে, তো সেটার মধ্যে সারল্য দেখা যায়, একটা নিষ্পাপ হাসি সেটা। তো সেও এখানে, সৈন্যটিও ঘুমোচ্ছে, যেহেতু সে ঘুমন্ত সৈন্য, সেও কিন্তু এই খুব সরল, তার এই হাসির মধ্যে, ঘুমন্ত হাসির মধ্যে সারল্য আছে, নিষ্পাপ একটা বোধ আছে। তো তার মধ্যে কোনো জটিলতা নেই, পার্থিব যে কুটিলতা, জটিলতা সেগুলো নেই, কমপ্লেক্সিটি নেই কিছু। তো এখানে বলছে দেখো যে জেন্টল উইদাউট গাইল। জেন্টল মানে মৃদু বা খুব নরম হাসি, এবং গাইল, গাইল ওয়ার্ডটাকে আগে বলি। গাইল মানে ট্রিকারি বা ছলনা বা কৌশল। তো কোনো রকম গাইল নেই, কোনো রকম ট্রিকারি নেই। উইদাউট মানে ছাড়া, বাদ দিয়ে। তাহলে গাইল বাদ দিয়ে বা ট্রিকারি বা ছলনা বা কৌশল বাদ দিয়েই তার হাসিটা। তো তার হাসিটা সরল এবং জেন্টল মানে নরম বা কোমল হাসি। তো একদম শিশুর মতো কোমল এবং একটা সরল সাদাসিধে হাসি, সেটা তার মুখে এখন লেগে আছে। তো এরপরে আমরা দেখব তাহলে আওয়ার নেচার কিপ হিম ওয়ার্ম হি মে ক্যাচ কোল্ড। এবার কবি প্রকৃতিকে সম্বোধন করে বলছেন, আবেদন করছেন প্রকৃতির উদ্দেশ্যে যে নেচার, ও প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো। কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো বা তার শরীরটাকে গরম রাখো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে। হি মে ক্যাচ কোল্ড, ক্যাচ কোল্ড মানে ঠান্ডা লেগে যাওয়া, তো তার ঠান্ডা লেগে যেতে পারে। তো কবি এখানে ভয় পাচ্ছেন তার ঠান্ডা লেগে যেতে পারে, সে খোলা প্রকৃতির মধ্যে এভাবে শুয়ে আছে ঘাসে। তো প্রকৃতিকে তিনি আবেদন করছেন, ও প্রকৃতি তুমি তাকে উষ্ণ রাখো। যদি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট। তো হামিং মানে কি? হামিং মানে বাজিং, গুঞ্জনরত। তো গুঞ্জন করছে, হাম করছে যারা, তো গুনগুন শব্দ করছে, হামিং বলা হয়েছে। ইনসেক্টস পতঙ্গগুলো, অর্থাৎ মাছি বা অন্যান্য পোকামাকড় বা মৌমাছি এগুলো, তো এরা হামিং করছে, এরা গুঞ্জন করছে। সেই গুঞ্জনরত পতঙ্গগুলো, ইনসেক্ট মানে পতঙ্গ, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার রেস্ট বা বিশ্রামকে কিন্তু ডিস্টার্ব করতে পারছে না, মানে বিঘ্নিত করতে পারছে না। তো সে এমন গভীর ঘুমে আচ্ছন্ন
তো এরা গুনগুন করছে, গুঞ্জন করছে, কিন্তু এদের গুঞ্জনে তার এই ঘুম বা বিশ্রাম সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে না। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। তো সেই সূর্যালোকের মধ্যেই, রোদের মধ্যেই সে ঘুমোচ্ছে। হি স্লিপস ইন সানলাইট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট। ব্রেস্ট মানে বুক, তো তার বুকের উপরে একটি হাত রেখে। তো এটা একটা ঘুমানোর পশ্চার, এভাবে অনেকে ঘুমোয় বুকের উপরে বা কপালের উপরে হাত রেখে। তো এখানে সৈনিকটিও বুকের উপরে এক হাত রেখে ঘুমোচ্ছে। এবং কেমন হয়ে ঘুমোচ্ছে? অ্যাট পিস। অ্যাট পিস মানে শান্তি, অর্থাৎ শান্তিতে ঘুমোচ্ছে। তাহলে এতটা পর্যন্ত আমরা একদম প্রায় শেষ লাইন পর্যন্তই পড়লাম। এখান পর্যন্ত আমরা দেখতে পেলাম কত সুন্দরভাবে কবি এখানে এই সৈনিকটির ঘুমানোর দৃশ্যটাকে বর্ণনা করেছেন, কত সুন্দরভাবে এখানে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিয়েছেন। তো যেগুলো দেখলে আমাদের মধ্যে একটা বেশ রোমান্টিক ফিলিং আসবে, আমাদের মনটা বেশ শান্ত হয়ে যাবে, সমাহিত হয়ে যাবে, আমরা মুগ্ধ হয়ে যাব এই প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্যে। এবং সৈনিকটির এই তার মধ্যে যে ঘুমোনো, শিশুর মতো সরল হাসি লেগে আছে তার মুখে, তো একটা বেশ কোমল প্রশান্তি আসবে আমাদের মধ্যে। তো আমরা মুগ্ধ হয়ে যাব এতক্ষণ পর্যন্ত যে বর্ণনা আমরা পেয়েছি। তো এরপরে কিন্তু তিনি বলছেন একদম শেষ লাইনের শেষ অংশটায় যে ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস। তার এক পাশে, ইন হিজ সাইড তার পাশে, দেয়ার আর টু রেড হোলস, দুটো লাল হোলস আছে। হোল মানে গর্ত, তো হোল মানে গর্ত, তো দুটো গর্ত আছে, লাল গর্ত। তো এই রেড হোলস বা লাল গর্ত আছে, এটার অর্থ কী? তো লাল গর্তটা অ্যাকচুয়ালি বুলেট উন্ডস বা বুলেটের ক্ষতচিহ্নকে বোঝায়। তো গুলি লেগেছে তার শরীরে, বুলেট বিদ্ধ হয়েছে সে, তো রক্ত বেরিয়েছে, ফলে লাল হয়ে গেছে সেই ক্ষতস্থানগুলো। তো দুটো বুলেট উন্ডস বা বুলেটের দাগ তার বা ছাঁদা সেটা রয়েছে একপাশে। তার মানে এতক্ষণ আমরা যেটা ভাবছিলাম যে সৈনিকটি বোধহয় ঘুমোচ্ছিল, তো এখন কিন্তু এটা পড়ার পর আমরা বুঝলাম যে সৈনিকটা এতক্ষণ যে ঘুমোচ্ছিল বলে মনে হচ্ছিল সেটা ঠিক নয়, সৈনিকটি অ্যাকচুয়ালি মৃত, ডেড। তো গুলি লেগেছে, সে মারা গেছে। তো এবার যদি আমরা একটু পুরো কবিতাটা আবার গোড়া থেকে দেখে নিই, তাহলে বুঝতে সুবিধে হবে যে এখানে অনেকগুলো কন্ট্রাস্টিং আইডিয়া আছে বলেছিলাম। কন্ট্রাস্টিং আইডিয়া এইগুলোই আমরা যদি প্রথম থেকে লক্ষ্য করি, দেখব যে এই উপত্যকাটি সবুজ উপত্যকা, সেখানে চাঞ্চল্য রয়েছে, প্রাণ প্রাচুর্যপূর্ণ এই উপত্যকা। তার কারণ সেখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, সেটাও সিলভার কালারের, উজ্জ্বল রঙের, এবং উজ্জ্বল ঘাস দেখা যাচ্ছে, সূর্যালোক এসে পড়ছে উজ্জ্বল রঙের, এবং এই ঘাসগুলো সবুজ, এই সবুজ রঙটাও প্রাণের প্রতীক। তো এখানে প্রাণ প্রাচুর্য রয়েছে সমস্ত জায়গাতেই। এমনকি এই যে এগুলো মানে ইনসেক্টগুলো কিন্তু তারা হামিং করছে, গুঞ্জন করছে, তারা উড়ে বেড়াচ্ছে, তারাও প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ। এবং চারপাশে ফুল আছে, সবুজ গাছপালা আছে, ঘাস আছে। তো সব কিছুর মধ্যেই যেটা বারবার উঠে আসছে যে প্রাণ প্রাচুর্য পূর্ণ হয়ে আছে। এমনকি এই বিছানাটা তার, সেটাও কিন্তু সূর্যরশ্মি স্নাত হয়ে উষ্ণ, গরম। কিন্তু এই শৈলিকটি কেমন আমরা দেখেছিলাম? পেল, বিবর্ণ বা ফ্যাকাশে, অর্থাৎ মৃত বলেই বিবর্ণ বা ফ্যাকাশে, রক্ত শূন্য হয়ে গেছে, বিবর্ণ লাগছে তাকে, ফ্যাকাশে হয়ে গেছে, সাদা হয়ে যায় লোক মারা যাওয়ার পরে। তো এখানে এটাই হচ্ছে কন্ট্রাস্ট, যেখানে অন্য সব কিছু উজ্জ্বল, সবুজ, প্রাণ প্রাচুর্যে পরিপূর্ণ, সে জায়গায় সৈনিকটি কিন্তু ফ্যাকাশে, রক্তশূন্য এবং বিবর্ণ হয়ে পড়ে আছে। তা প্রাণহীন, সে নিষ্প্রাণ। এবং তার এই ঘুম, সেটা ব্যাঘাত ঘটাতে পারছে না এই পতঙ্গগুলো, তার একটাই কারণ, সে মৃত। তো পতঙ্গগুলো যেখানে গুনগুন করছে, সেখানে সে কিন্তু চুপচাপ পড়ে আছে। এবং এমনকি তার বিছানাটা যেটা উষ্ণ, রোদে ভিজে উষ্ণ হয়ে গেছে, গরম বিছানা, তার শরীরটা কিন্তু উত্তাপহীন, যেহেতু সে মৃত্যু, তার শরীরে কোনো তাপ নেই। এই যে সূর্যালোক, যেটা এই উপত্যকার গভীরতাকে ভরিয়ে তুলছে, কিন্তু বা এই হলোটাকে ভরিয়ে তুলছে, এই হলোর সঙ্গে শেষের এই হোলের ডিফারেন্স আছে, রেড হোলের ডিফারেন্স আছে, যে এই হলোটা ভরে উঠছে সূর্যালোকে, কিন্তু প্রকৃতির ক্ষমতা নেই এই রেড হোলগুলোকে ভরে দেওয়ার, এই ক্ষতস্থানগুলোকে ভরে দেওয়ার। তো সেই ক্ষতগুলো কিন্তু অপূর্ণই থেকে যাচ্ছে। তো এটাও একটা কন্ট্রাস্টিং ইমেজ এখানে আছে, বা কন্ট্রাস্ট আছে এখানে। তো এবার আমরা গোটা কবিতাটির সঙ্গে যদি একদম শেষ লাইনটাকে তুলনা করি, তো আমরা দেখব পুরো কবিতাটা পড়তে পড়তে, এই যে আমি বলছিলাম যেমন, যে পুরো মনটা বেশ শান্ত হয়ে যাচ্ছে, একটা মনটা বেশ ভালো হয়ে যাচ্ছে, সুন্দর একটা ছবি দেখছি আমরা চোখের সামনে, নৈসর্গিক দৃশ্য দেখছি। তো হঠাৎ করে যখন আমরা দেখলাম যে সৈনিকটি মৃত, তার শরীরে বুলেটের ক্ষতচিহ্ন, তো স্বাভাবিকভাবেই আমাদের মনের মধ্যে একটা রাগ, একটা ক্রোধ, একটা ক্ষোভ তৈরি হবে যুদ্ধ সম্পর্কে। তো এটাই কিন্তু কবি চেয়েছেন করতে, খুব সূক্ষ্মভাবে অথচ খুব কার্যকরীভাবে, তিনি সাটলি কিন্তু খুব এফেক্টিভলি তিনি এটাকে ফুটিয়ে তুলতে পেরেছেন এখানে। তিনি আমাদের পাঠকদের মধ্যে এই ক্রোধ বা ক্ষোভ বা ঘৃণা তৈরি করতে চেয়েছেন যুদ্ধের সম্পর্কে। তো যেখানে আমাদেরকে হঠাৎ করে যে ধাক্কাটা দেওয়া হলো, তো তার ফলে আমাদের মধ্যে এই যুদ্ধের সম্পর্কে অনেক বেশি ঘৃণা জন্মাবে। তো যেটা কিন্তু তার এই লেখনীটা
একটা সম্পূর্ণ আলাদা স্বকীয় ভঙ্গি তার। তো অন্যান্য যুদ্ধবিরোধী কবিতা যারা লেখেন, যে সমস্ত কবিরা লিখেছেন কবিতা, তো সিগফ্রিড শাসন থেকে শুরু করে অন্যান্য যারা লিখেছেন, তো তাদের কবিতায় কিন্তু আমরা দেখি প্রথম থেকে শেষ পর্যন্তই কিন্তু যুদ্ধ বিরোধিতা করে কথাবার্তা বলা থাকে। কিন্তু এখানে তিনি ততটা স্থূলভাবে করেননি যুদ্ধের বিরোধিতা। তিনি কিন্তু খুব সূক্ষ্ম ভঙ্গিতে পাঠকের মনের মধ্যে বা মনের উপরে একটা আঘাত এনেছেন, সূক্ষ্মভাবে কিন্তু খুব কার্যকরীভাবে। তিনি আমাদেরকে একটা নৈসর্গিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছিলেন, মনটাকে ভালো করে নিয়েছিলেন, প্রথম থেকে বেশ মনটাকে সুস্থ সুন্দর একটা জায়গাতে নিয়ে গিয়েছিলেন। তারপরে হঠাৎ করে যে আমাদেরকে ধাক্কা দিলেন, যার ফলে কিন্তু আমাদের মধ্যে যুদ্ধ সম্পর্কে অনেক বেশি ঘৃণা বা ক্ষোভ তৈরি হবে, এবং যেটাই কবি চান, তার ফলে আমরা যুদ্ধের বিরোধিতা করব এবং যুদ্ধ বন্ধ হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে এত সুন্দর নৈসর্গিক দৃশ্যের মধ্যেও এখানে তরুণ একটা তরতাজা সৈন্য, একটা যুবক, সে কিন্তু নিষ্প্রাণ অবস্থায় পড়ে আছে। তার যে সমস্ত কর্তব্য ছিল, তার যে সমস্ত স্বপ্ন ছিল, সেগুলো কিন্তু পূরণ করতে পারলো না। তো তার এই উজ্জ্বল প্রকৃতির মধ্যে সে কিন্তু নিষ্প্রাণ, বিবর্ণ, ফ্যাকাশে হয়ে পড়ে আছে, তার ভবিষ্যৎটাও ফ্যাকাশে হয়ে গেছে। তো এভাবেই যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত হয় তরুণ তরতাজা যুবকেরা। এটাই কবি তুলে ধরতে চেয়েছেন তার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে। তো এই কারণেই এটা যুদ্ধবিরোধী কবিতা বা অ্যান্টি ওয়ার পোয়েম। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের ধন্যবাদ। পরের ভিডিওতে আবার দেখা হবে।